এই যে মেশিনটি 1,60,000 টাকা বিক্রয় করা হয়েছে, দ্যাটস মিন তোমাকে একটু ক্রিটিক্যালি প্রশ্ন করবে, একটু মেন্টালি প্রিপারেশন নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং স্টাডি পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এইচএসসি অথবা একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 8 পর্ব নম্বর 3 অবচয় হিসাব। অবচয় হিসাবটা আসলে সরাসরি অবচয় হিসাবে এখানে প্রশ্ন দেওয়া থাকে না, অধ্যায় দেওয়া থাকে না। ওই অধ্যায়টার নাম হলো দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। তো এই অধ্যায়টাকে আমরা অবচয় অধ্যায় নামেই চিনে থাকি, ঠিক আছে। তো এই অবচয় অধ্যায়ের আজকে আমরা ঢাকা বোর্ড 2015 থেকে 2019 পর্যন্ত যতগুলো প্রশ্ন এসেছিল, 2015 থেকে 2019 পর্যন্ত 5টা প্রশ্ন এসেছিল, এই 5টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এই অধ্যায়ে অলরেডি আমরা এর আগে মানে বেসিক আলোচনা থেকে শুরু করে প্র্যাকটিস পর্যন্ত আরও 2টি ক্লাস দিয়েছি। সে 2টি ক্লাসের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা দেখে নিবা অবশ্যই। আর আজকে যেহেতু এই ঢাকা বোর্ড 2015 থেকে শুরু করে 19 পর্যন্ত 5টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, তার কারণে ভিডিওটা একটু বড় হতে পারে। তো আশা রাখি তোমরা একটু ধৈর্য সহকারে দেখবে এবং আমার সাথেই থাকবে। তো বরাবরের মতো আজও আমি এস এম বেলাল হোসেন জয় তোমাদের সাথে রয়েছি। চলো শুরু করা যাক। দেখো, প্রথমে আমরা ঢাকা ঢাকা, যশোর, সিলেট, দিনাজপুর বোর্ড 2018 নিয়ে আলোচনা করবো। আমরা জানি 18 সালে কম্বাইন কোশ্চেন ছিল, তাই না? তো ঢাকা বোর্ডে এই 2018 প্রশ্নটা নিয়ে আলোচনা করবো আগে। দেখো কি বলেছে, প্রিয়ন্তী রহমান ম্যানুফ্যাকচারিং কোম্পানি 1 জানুয়ারি 2017 সালে 6,35,000 টাকায় একটি যন্ত্রপাতি ক্রয় করে এবং যন্ত্রপাতিটি বহন খরচ প্রদান করে 20,000 টাকা। আচ্ছা, ক্রয় করে দুইবার লেখা হয়ে গেছে, ঠিক আছে। তো কত, 1 জানুয়ারি 2017 তারিখে 6,35,000 টাকাতে একটা যন্ত্রপাতি ক্রয় করে এবং এই যন্ত্রপাতিটি বহন খরচ হিসেবে আরো 20,000 টাকা খরচ হয়। তাহলে যন্ত্রপাতির ইন টোটাল খরচ হলো 6,35,000 প্লাস 20,000 সমান কত হবে? 6,55,000। এই 6,55,000 টাকা কিন্তু খরচ হয়ে গেল। যন্ত্রপাতিটির আয়ুষ্কাল 8 বছর এবং আয়ুষ্কাল শেষে যন্ত্রপাতিটির ভগ্নাবশেষ মূল্য হবে 35,000 টাকা, ঠিক আছে। এই 6,55,000 টাকার যে যন্ত্রপাতির দাম হলো, এটা 8 বছর এই যন্ত্রপাতিটা ব্যবহার করা যাবে এবং 8 বছর পরে এই যন্ত্রপাতির দাম দাঁড়াবে মাত্র 35,000 টাকা, ঠিক আছে। ওরা ক্রমহ্রাসমান জের পদ্ধতি ব্যবহার করে অবচয় নির্ণয় করে আর কি, ঠিক আছে। তো ক্রমহ্রাসমান জের পদ্ধতি ব্যবহার করে। তো করণীয় কি বলেছে দেখো, অবচয়ের হার নির্ণয় করতে বলছে এবং প্রথম বছরে অবচয় নির্ণয় করতে বলছে। যেহেতু ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার লাগে আমরা জানি, আমরা এই অধ্যায়ে কিন্তু বিস্তারিত বেসিক যে আলোচনাগুলো আছে সেগুলো বেসিক আলোচনা আমি 1 নম্বর পর্বে দিয়েছি প্রথম ক্লাসে, আর দ্বিতীয় ক্লাসে প্র্যাকটিস দিয়েছিলাম। সেই ক্লাসেও অনেক কিছু গেছে। আশা রাখি ওই 2টা ক্লাস তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওই 2টা ক্লাস তোমরা ডেসক্রিপশন বক্সে থেকে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নিও, ঠিক আছে। তো প্রথমে কি বলছো, অবচয়ের হার এবং প্রথম বছরে অবচয় নির্ণয় করতে বলছে। তো অবচয়ের হারের সূত্র জানি আমরা, 100%কে আয়ুষ্কাল দ্বারা ভাগ করব এবং 2 দ্বারা গুণ করব, ঠিক আছে। তো 100 বছরকে আয়ুষ্কাল কত আছে? 8। তো 100কে 8 দিয়ে ভাগ করব এবং 2 দিয়ে গুণ করলে রেজাল্ট আসবে 25%। তো এই 25% হলো অবচয়ের হার। তাহলে প্রথম বছরে অবচয় বের করতে বলছে। তো প্রথম বছরে মেশিনের দাম হবে কত? যন্ত্রপাতির দাম কত হবে? 6,35,000 প্লাস 20,000 সমান 6,55,000। তো 6,55,000 টাকার 25% করলে হবে 1,63,750 টাকা। এটি প্রথম বছরের অবচয়। ক্রমহ্রাসমান মানে কি ধীরে ধীরে অবচয়ের পরিমাণটা কমে যাবে, তাই না? তাইলে দ্বিতীয় বছরের অবচয় কিন্তু নিশ্চিত এর চেয়ে কম হবে, তাই না? ওটা আমরা পরে দেখব। এখানে কি বলেছে, খ নম্বর প্রশ্ন বলেছে অবচয় খরচ হিসাব তৈরি করো। তো অবচয় খরচ হিসাব তৈরি করতে বলছে, দ্যাটস মিন খতিয়ান তৈরি করতে বলছে। অবচয় খরচের খতিয়ান তৈরি করবো। আমরা খতিয়ান ঘর কেটে নিয়েছি, এটা চলমান যে ছকে ঘর কাটছি, তোমরা যেভাবে ইচ্ছা টি ছকেও কাটতে পারো, যে ছকেও কাটতে পারো। তো আমরা জানি কি অবচয়ের সূত্র কি, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এটাকে আবার ক্লোজ করে দিতে হয়, আয় সারাংশ ডেবিট দিতে হয়, অবচয় খরচ হিসাব ক্রেডিট দিতে হয়। তো যেহেতু অবচয় খরচের 2টা জাবেদা আসবে, সেহেতু এখানে 2টাই আসবে। তো ডেবিট অবচয় হিসাব ডেবিট, তাহলে এর ক্রেডিটটা কি হবে? পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। তো 1,63,750। আবার আয় সারাংশ
ক্রেডিট করে দেবেন, জের কত আসবে, 0 আসে যাবে, কারণ অবশ্যইকে সবসময় ক্লোজ করে দিতে হয়, তাই না? এরপর খ নম্বর প্রশ্ন বলছে যন্ত্রপাতি হিসাব তৈরি করো। এখানে যন্ত্রপাতি হিসাব তৈরি করতে বলছে। তো যন্ত্রপাতি আমি যখন মেশিন ক্রয় করছি তখন যন্ত্রপাতি হিসাবে কি দিয়েছি, যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট বা ব্যাংক হিসাব ক্রেডিট দিয়েছি তো না, তাই না? তো মেশিন হিসাব যেহেতু তৈরি করতেছি বা যন্ত্রপাতি হিসাব তৈরি করতেছি, এখানে যন্ত্রপাতি লিখতে পারি, তাইলে নগদান হিসাব ডেবিট, সরি, মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তো বিবরণে করে নগদান হিসাবই বসবে, তাহলে 6,50,000 টাকা, এটাই যে 6,50,000 টাকা চলে যাবে। এটা ছিল 1 নম্বর প্রশ্নের অ্যান্সার। 2 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, 2014 সালে 1 জানুয়ারি তারিখে রহিম লিমিটেড 2,80,000 টাকার একটি মেশিন ক্রয় করে, 2,80,000 টাকা। মেশিনটির সংস্থাপন ব্যয় 20,000 টাকা, তাহলে টোটাল খরচ হলো কত, 3 লাখ টাকা। তাহলে মেশিনের দাম কিন্তু 3 লাখ টাকা পড়ে গেল। মেশিনের আনুমানিক আয়ুষ্কাল 5 বছর, কত, 5 বছর, এবং ভগ্নাবশেষ মূল্য 20,000। ওকে, 2016 সালে 1 অক্টোবর তারিখে মেশিনটি 1,60,000 টাকা বিক্রয় করা হয়েছে। এই যে মেশিনটি 1,60,000 টাকা বিক্রয় করা হয়েছে, দ্যাটস মিন তোমাকে একটু ক্রিটিক্যালি প্রশ্ন করবে, একটু মেন্টালি প্রিপারেশন নাও, ঠিক আছে? প্রতি বছর 31 ডিসেম্বর তারিখে হিসাব বর্ষ শেষ হয়, ওকে। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করো। এটা ঢাকা বোর্ড 2017-তে এসেছিল, ঢাকা বোর্ড 2017-তে এসেছিল এই প্রশ্নটা। তো ক নম্বর প্রশ্নে বলছে মেশিনের বিক্রয় বা ক্ষতি নির্ণয় করো। এই যে আমি 14 সালে মেশিনটা ক্রয় করছি, 16 সালে এসে 1,60,000 টাকা বিক্রি করছি, তাহলে এই 1,60,000 টাকা বিক্রি করার ফলে মেশিনের ক্রয় লাভ, বিক্রয় করার ফলে লাভ হলো না ক্ষতি হলো, সেটা নির্ণয় করতে বলছে। তো আমাদের কি করতে হবে, প্রথমে 14, 15 এই 2 বছরের পুরো অবচয়টা বাদ দিতে হবে, তারপর 16 সালের অক্টোবর পর্যন্ত অবচয় আছে সেটাও বাদ দিতে হবে, বাদ দিয়ে যে অ্যামাউন্টটা থাকবে দেখতে হবে ওই মেশিনের অ্যামাউন্টটা আর কত টাকা আছে, ঠিক আছে? যেটা মানে অবচয় বাদ দেওয়ার পরে যে অ্যামাউন্টটা থাকে সেটাকে বই মূল্য বলা হয় বা পুস্তক মূল্য বলা হয়, ঠিক আছে? এই পুস্তক মূল্যটা দেখতে হবে, এই যে 16 সালে 1 অক্টোবর পর্যন্ত অবচয় ইন টোটাল 14 সালে জানুয়ারি থেকে 16 সালে 1 অক্টোবর পর্যন্ত অবচয় বাদ দেওয়ার ফলে মেশিনের বই মূল্য কত থাকবে সেটা দেখতে হবে, দেখে তারপর 1,60,000 টাকা যে বিক্রয় করছে এইটার সাথে কম্পেয়ার করতে হবে। যদি মেশিনের বই মূল্য 1,60,000 টাকা কম থাকে তাইলে লাভ হবে, আর যদি বই মূল্যটা বেশি থাকে তাইলে ক্ষতি হবে। তো আমরা আমাদের প্রথম কাজ হলো 16, 15 এবং 16, 14, 15 এবং 16 সালের অবচয় বের করে তারপরে পুস্তক মূল্য বের করা। তো চলো করা যাক। মেশিনের অবচয়যোগ্য মূল্য আগে বের করতে হবে, ক্রয় মূল্য যোগ সংস্থাপন ব্যয় মাইনাস ভগ্নাবশেষ মূল্য। তো এটা আমরা সবাই জানি, মোট ব্যয় থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে অবচয়যোগ্য মূল্য বের হয়ে যায় সরলরৈখিক পদ্ধতিতে, ঠিক আছে? তাহলে কত, 2,80,000। 2,80,000-কে আমরা আয়ুষ্কাল দ্বারা ভাগ করলাম, আজকাল দ্বারা ভাগ করলে কত হলো, 56,000। তো এটা 14 এবং 15 সালের অবচয় হয়ে গেল। এখন 16 সালের অবচয় বের করতে হলে তো 1 অক্টোবরে বিক্রি করছে, তার মানে কি সেপ্টেম্বর পর্যন্ত, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত 9 মাস, 9 মাসের অবচয় ধরতে হবে। তো 12 মাসে যদি 56,000 টাকা হয় তাহলে 9 মাসে কত হবে, 42,000 টাকা। তো 14 সালে 56,000, 15 সালে 56,000 এবং 16 সালে 42,000, এই তিনটা অবচয় যোগ করলে কি হয়, অবচয় যোগ করতে হবে, আর মোট ক্রয় মূল্য থেকে এই মোট অবচয় মাইনাস করতে হবে। তো মোট ক্রয় মূল্য 3 লাখ, আর এই 3 বছরের অবচয় যোগ করলে হয় 1,54,000, মাইনাস করলে কত হয়, 1,46,000। এইবার খেয়াল করো, মেশিনের পুস্তক মূল্য বা বহি মূল্য দেওয়া আছে 1,46,000 টাকা, কিন্তু মেশিনটা বিক্রয় করছে, এই মেশিনের দাম এখন 1,46,000 টাকা আছে, কিন্তু বিক্রি করছে 1,60,000 টাকা, তাইলে লাভ হয়ে গেছে, তাই না? তো এখানে কি হয়ে গেছে, লাভ হয়ে গেছে। তো একদম মেশিনের বিক্রয় মূল্য থেকে বহিঃমূল্য মাইনাস করলে মেশিনের লাভ হবে, ঠিক আছে? মেশিন বিক্রয়জনিত লাভ 14,000 টাকা হয়ে গেল। এটা ক নম্বর প্রশ্নটা একটু ক্রিটিক্যাল ছিল, তারপরে সহজ করে দিচ্ছে সবগুলো। দেখো, খ নম্বর প্রশ্ন বলেছে 2016 সালে অবচয় সংক্রান্ত লেনদেনের প্রয়োজনীয় জাবেদা দেখাও। তো অবচয় সংক্রান্ত শুধু অবচয়, তো অবচয় জাবেদা জানি আমরা কি, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, আরেকটা জাবেদা দিতে হয়, দ্বিতীয় জাবেদা আয় সারাংশ হিসাব ডেবিট, বা অনেকে বিশদ আয় বিবরণী দেয়, ঠিক আছে? বিশদ আয় হিসাব দেয়, বা আয় হিসাব আর আয় সারাংশ হিসাব একই জিনিস, ঠিক আছে? আয় সারাংশ ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট, এই দুইটা মানে অবচয়ের দুইটা খরচ দিতে হয়। তো 16 সালে অবচয় কত বের হলো, 42,000 টাকা। আমরা এইভাবে বসাই দিচ্ছি, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট 42,000 টাকা, আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় খরচ হিসাব ডেবিট 42,000 টাকা। ওকে, এটাই হয়ে গেছে কি, এটাই হয়ে গেছে কি জাবেদা, ঠিক আছে? অবচয় সংক্রান্ত জাবেদা। এরপর 2014 সাল হতে 2016 সাল পর্যন্ত সময়ের অবচয় হিসাব প্রস্তুত করো। তাইলে
অবচয় হিসাব প্রস্তুত করতে বলছে। তো অবচয় হিসাব বুঝতে হবে, প্রশ্নটা চাইছে অবচয় হিসাব, তার মানে খতিয়ান, অবচয়ের খতিয়ান বলছে। তো আমরা জানি অবচয় দুইটা করে জাবেদা থাকে, তাই না? দুইটা করে জাবেদাই খতিয়ানে পোস্টিং করব। তো অবচয় হিসাব প্রথমে কি 2014 সালে অবচয় 56,000 ছিল, এটা ওই যে 1 নম্বর প্রশ্নের মতো পুঞ্জীভূত অবচয় দিয়ে 56,000, আয় সারাংশ দিয়ে 56,000, এটা ক্লোজ হয়ে গেল। এরপর 15 সালেও ঠিক এরকমই 56, 16 সালে অবচয় কত আসলো? 42,000, তাহলে 42,000 টাকা দিয়ে দিলাম। আমি আবারও বলছি, দেখো অবচয় হিসাবটা আমার মনে হচ্ছে তোমরা এখনো কনফিউশন আছো। তো অবচয় হিসাব আমরা জানি কি, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এটা যখন আমরা খতিয়ানে পোস্টিং দিব অবচয় হিসাবে, তখন অবচয় হিসাবে কিন্তু বিবরণী ঘরে লিখতে পারবো না, অবচয় হিসাবের বিপরীত যে হিসাবটা রয়েছে সেটা লিখবো। তো অবচয় হিসাব একবার ডেবিট ছিল, এর বিপরীত কি ছিল? পুঞ্জীভূত অবচয় হিসাব, এখানে পুঞ্জীভূত অবচয় হিসাব লিখছি। আবার অবচয় হিসাব ক্রেডিট ছিল, এর বিপরীত কি ডেবিট কি ছিল? আয় সারাংশ হিসাব, তো আয় সারাংশ হিসাব লিখছি। টাকা কিন্তু অবচয় হিসাব যে ডেবিট থাকলে ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট থাকলে ক্রেডিটই বসাইতে হবে টাকার পরে, ঠিক আছে? আর বিবরণী করে তার বিপরীত হিসাবটা বসাইতে হবে, যে এভাবে নামাই দেবো, আমরা যে নিয়ে আলোচনা করলাম। এটা গেল 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটা বলেছে, জনাব আলভিনা জামান 2010 সালে 1 জানুয়ারি তারিখে 1 কোটি টাকা মূল্যের একটি ফ্যাশন ডিজাইন মেশিন জাপান থেকে আমদানি করেন। তিনি আমদানি মূল্য হলো 1 কোটি টাকা। তিনি আমদানি শুল্ক 5 লাখ টাকা পরিশোধ করেন। তিনি মেশিনটির বহন খরচ ও সংস্থাপন খরচ যথাক্রমে 40,000 টাকা ও 60,000 টাকা নির্বাহ করেন। তার মানে বহন খরচ 40,000, সংস্থাপন খরচ 60,000 টাকা। মোট খরচ হলো 1,05,40,000 আর 60,000, মোট যোগ করলে হয় 1,06,00,000 টাকা, ঠিক আছে? মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল 10 বছর ধরা হয় এবং অনুমান করা হয় আনুমানিক জীবনকাল শেষে মেশিনটি বিক্রয় করে 16 লাখ টাকা পাওয়া যেতে পারে। এই বিক্রয় করে 16 লাখ টাকা পাওয়া যেতে পারে, এটাই হলো ভগ্নাবশেষ মূল্য, ঠিক আছে? এখানে বিক্রয় বলা আছে দেখে বিক্রয় মূল্য মনে করো না, এটা ভগ্নাবশেষ মূল্যই ধরতে হবে, ঠিক আছে? প্রতি বছর 31 ডিসেম্বর তারিখে হিসাব কার্য সমাপ্ত করে। তো এটা ঢাকা বোর্ড 2016 সালে এসেছিল এই প্রশ্নটা কিন্তু। তো কি বলেছে দেখো, মেশিনটির অবচয়যোগ্য মূল্য নিরূপণ করো। তো অবচয়যোগ্য মূল্য এই যে মোট ক্রয় মূল্য থেকে, মোট ক্রয় মূল্য মানে কি, ক্রয় থেকে শুরু করে সংস্থাপন পর্যন্ত যতগুলো খরচ আছে সবগুলো যোগ করতে হবে। তো এটা যোগ করে এই ভগ্নাবশেষ মূল্যটা মাইনাস করে দিলে অবচয়যোগ্য মূল্য বের হয়ে যাবে। তো দেখো কিভাবে করা হয়েছে, আমদানি মূল্য 1 কোটি টাকা, আমদানি শুল্ক 5 লাখ টাকা, বহন খরচ 40,000 টাকা, সংস্থাপন খরচ 60,000 টাকা, যোগ করলে কত হলো? 1,06,00,000 টাকা, ঠিক আছে? তারপরে এটা মেশিনের ক্রয় মূল্য বের হলো, এখানে ভগ্নাবশেষ মূল্য 16 লাখ টাকা মাইনাস করে দিলাম, 90 লাখ টাকা হয়ে গেল, ঠিক আছে? খ নম্বর প্রশ্ন বলছে, দ্বিগুণ ক্রমহ্রাসমান পদ্ধতিতে প্রথম 3 বছরে অবচয় হিসাব প্রস্তুত করো। দ্বিগুণ ক্রমহ্রাসমান পদ্ধতি বলুক আর শুধু অবচয়ের হার নির্ণয় করতে বলুক, ঠিক আছে? ওই শুধু ক্রমহ্রাসমান যে পদ্ধতি বলুক, দুইটা একই কিন্তু, ঠিক আছে? দুইটা একই। ক্রমহ্রাসমান যে পদ্ধতি পড়লেও ওই অবচয় হারের সূত্র বের করতে হয়, তারপর দ্বিগুণ ক্রমহ্রাসমান যে পদ্ধতি পড়লেও অবচয় হারের সূত্র বের করতে হয়, দুইটা সূত্র একই রেজাল্ট আসবে। এখানে 3 বছরের অবচয় বের করতে বলছে, তাইলে আগে আমাদের অবচয়ের হার নির্ণয় করতে হবে। অবচয়ের হার 100% ডিভাইডেড আয়ুষ্কাল, আয়ুষ্কাল কত? 10 বছর দেওয়া আছে, গুণন 2, ঠিক আছে? তাহলে কত হবে? 20%। এখন আমাদের কাজ হলো ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে অবচয় নির্ণয় করতে বলছে, অবশ্যই খরচ হিসাব প্রস্তুত করো, খরচ হিসাব প্রস্তুত করতে বলছে, অবচয় নির্ণয় করতে বলে না। তার মানে কি, আমাদের অবচয়গুলো আগে বের করে নিতে হবে, তারপরে খতিয়ান করতে হবে। তো অবচয়ের আমরা সারণী তৈরি করব এইভাবে, ঠিক আছে? প্রারম্ভিক বছর, প্রারম্ভিক মূল্য, অবচয়ের হার, অবচয় সমাপনী মূল্য, এইভাবে দেব, ঠিক আছে? তো 2010 সালে প্রারম্ভিক মূল্য ছিল কত? আমরা জানি ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্যটা মাইনাস করতে হয় না, ঠিক আছে? তো প্রারম্ভিক মূল্য ছিল 1,06,00,000 টাকা, এর অবচয়ের হার কত পেয়ে গেলাম? 20%। তো 1,06,00,000 এর 20% হবে 21,20,000 টাকা। এখন এই যে 1,06,00,000 থেকে 21,20,000 টাকা মাইনাস করলে 84,80,000 টাকা হয়, এটি হলো সমাপনী মূল্য। তো আগের বছরের সমাপনী মূল্য পরের বছরে কি হয়? প্রারম্ভিক মূল্য হয়ে যায়। তাহলে 2011 সালে প্রারম্ভিক মূল্য এটার আবার 20% করতে হবে, করলে 16,96,000 টাকা হবে, ঠিক আছে? তো এখন 84,80,000 থেকে 16,96,000 টাকা মাইনাস করলে 67,84,000 টাকা হবে, এটি সমাপনী মূল্য 11 সালে। 11 সালের সমাপনী মূল্য 12 সালে কি হবে? প্রারম্ভিক মূল্য হবে। তো 67,84,000 20% করলে কত হবে? 13,56,800। তো 67,84,000 থেকে 13,56,800 মাইনাস করলে 54,27,200 টাকা থাকে। আশা রাখি তোমাদের অবচয়টা, ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে অবচয় বের করার এই মডেলটা বা এই সিস্টেমটা তোমাদের কাছে খুব ভালো লাগছে এবং কি খুব সহজেই বুঝতে পারছো, ঠিক আছে? এখন তো 3টা বছরের অবচয় পাইলাম। প্রথম বছরে 21,20,000, দ্বিতীয় বছরে 16,56,000, তৃতীয় বছরে 13,56,800, ঠিক আছে?
তো এই যে অবচয়, এই অবচয় তো বের করতে বলে নাই, তোমাকে অবচয় খরচ হিসাব তৈরি করতে বলছে, তার মানে কি খতিয়ান তৈরি করতে বলছে। তো অবচয় খরচ হিসাব 3 বছরে করব। তো অবচয় খরচে আমরা জানি প্রত্যেকটা অবচয় খরচের 2টা করে জাবেদা থাকে। অবচয় হিসাব ডেবিট, পঞ্জীভূত অবচয় ক্রেডিট, আমি বারবার বলতেছি। তাইলে পঞ্জীভূত অবচয় আয় সারাংশ প্রথম বছরে দিয়ে দিলাম। 2011 সালে পঞ্জীভূত অবচয় আয় সারাংশ, এটা 2011 সালে অবচয় কত হলো, 16,96,000। ওকে, 16,96,000 টাকা দিয়ে দিলাম। 2012 সালে অবচয় বের হয়েছে 13 লাখ কত, হ্যাঁ 13,56,800। ওকে, 13,56,800 টাকা দিয়ে দিলাম। ঠিক আছে, হয়ে গেল। গ নম্বর প্রশ্ন বলেছে কি, সরলরৈখিক পদ্ধতিতে প্রথম 4 বছরের জন্য পঞ্জীভূত অবচয় হিসাব এবং মেশিন হিসাব প্রস্তুত করে। 4 বছরের জন্য বলেছে মেশিন হিসাব। তো পঞ্জীভূত অবচয় হিসাব আগে তৈরি করতে হবে 4 বছরে। তো আগে আমরা প্রতি বছরে অবচয় বের করে নিব। তো অবচয়যোগ্য মূল্য ডিভাইডেড আয়ুষ্কাল দিয়ে ভাগ করে দেব। তো অবচয়যোগ্য মূল্য আমরা ক নম্বরে বের করে নিয়েছি 90 লাখ টাকা। 90 লাখকে 10 দিয়ে ভাগ করলে 9 লাখ টাকা হয়, প্রতি বছরে 9 লাখ। তাহলে পুঞ্জীভূত অবচয় হিসাব আগে কি হবে, আমরা পুঞ্জীভূত অবচয় কিন্তু একটাই পেয়েছিলাম জাবেদাতে, তাই না? অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। তাহলে পুঞ্জীভূত অবচয় ক্রেডিট যেহেতু, তাহলে ক্রেডিট করে টাকা, বিবরণী করে কি হবে, অবচয় হিসাব। তো 2010 সালে প্রথম 4 বছর বলেছিল, 10 সাল থেকে শুরু হয়েছে। 2010 সালে 90 লাখ, ওকে দিয়ে দিলাম। 2011 সালে আবার 90 লাখ আসলো। তাহলে আগে 90 আর পরে 90 যোগ করলে 9 লাখ যোগ করলে, আগে 9 লাখ আর পরে 9 লাখ যোগ করলে কত হলো, 18 লাখ। তারপরে 31 সালে 12 সালে আসলাম, 12 সালেও 9 লাখ হলো। তাহলে কত হবে, 27 লাখ। 13 সালে আসছে, 13 সালেও 9 লাখ হয়েছে, যোগ করলে কত হলো, 36 লাখ। ওকে, হয়ে গেছে। এরপর মেশিং হিসাব তৈরি করতে বলছিল, তাই না এখানে? তো মেশিং হিসাবটাও আমরা ওইভাবেই তৈরি করে নেব। 2000 মেশিন হিসেবে দাম কত করবে, 1,06,00,000 টাকা। 1,06,00,000 টাকা প্রথম বছরে দিয়ে দেবো, তারপরে প্রতি বছরে ব্যালেন্স বিডি দিয়ে 4 বছরে দিয়ে দেবো। এভাবে এখানে করা নাই, এটা মিস্টেক হয়ে গেছে, তোমরা একটু করে নিও। এরপরে দেখো জানুয়ারি মাস, এটা ঢাকা বোর্ড 2015 সালে অঙ্ক, 4 নম্বর অঙ্কটা। 1 জানুয়ারি 2013 তারিখ সাব্বির কোম্পানি 60,000 টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করেন। ওকে, 60,000 টাকা মূল্যে। মেশিনটির আয়ুষ্কাল 10 বছর, ভগ্নাবশেষ মূল্য 5,000 টাকা। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে 10% হারে প্রথম 2 বছরের অবশ্যই নির্ণয় করো। তো প্রথম 2 বছরে তাহলে 60,000 টাকা 10% কত হবে, 6,000 টাকা প্রথম বছরে। তো দ্বিতীয় বছরের অবশ্যই কি, এই 60,000 থেকে 6,000 মাইনাস করতে হবে, 54,000। 54,000 10% 5,400 টাকা, এইভাবে করতে হবে। প্রথম বছরের অবশ্যই 60,000, 6,000, দ্বিতীয় বছরে এইভাবে। ঠিক আছে। এরপর খ নম্বর প্রশ্ন বলছে সরলরৈখিক পদ্ধতি অনুসরণ করে প্রথম 2 বছরের অবশ্যই হিসাব ও পুঞ্জীভূত অবশ্যই হিসাব তৈরি করো। তো প্রথম 2 বছরের অবশ্যই হিসাব তৈরি করতে বলছে। তো সরলরৈখিক পদ্ধতি অবশ্যই আগে বের করে নেব, 5,500 টাকা হবে, ভগ্নাবশেষ মূল্য বাদ দিতে হবে। তো অবশ্যই হিসাব তৈরি করতে বলছে। পুঞ্জীভূত অবশ্যই ডেবিট, আয় সারাংশ ক্রেডিট। এরপর পুঞ্জীভূত অবশ্যই, হ্যাঁ আয় সারাংশ। তো আমরা 2 বছরের অবশ্যই দেখাই দিলাম। প্রথম 2 বছরে বলেছিল, এটা 13 সাল থেকে শুরু হয়েছিল অঙ্ক। এরপর শুধু এটাই বলে নাই, পুঞ্জীভূত অবশ্যই বের করতে বলছে। তো এটা অবশ্যই হিসাব দিয়ে দেবো, অবশ্যই হিসাব দিয়ে দেবো। ঠিক আছে, এভাবে দিয়ে দিলাম। 5,500, পরে 5,500 যোগ করলে 11,000 হলো। এরপর গ নম্বর প্রশ্নটা একটু জটিল বলেছে। সরলরৈখিক পদ্ধতি অনুসরণ করে প্রথম 2 বছরে আয় বিবরণী ও আর্থিক অবস্থা বিবরণীতে এর প্রতিফলন দেখাও। তো আয় বিবরণীতে আমরা জানি কি, অবশ্যই খরচ হিসেবে যায়, তাহলে খরচ হিসেবেই দেখাইতে হবে। আয় বিবরণী দেখো, 2013 সালে অবশ্যই খরচ হিসাব এত টাকা গেছে, 2014 সালে অবশ্যই খরচ হিসাব এত টাকা গেছে, খরচ দেখাই দিচ্ছে। আর্থিক অবস্থা বিবরণীতে আমাদের কি করতে হয়, মাইনাস করে দিতে হয়। তো 2013 সালে পুঞ্জীভূত অবশ্যই কত, পুঞ্জীভূত অবস্থায় মাইনাস করতে হবে 60,000 থেকে কত, 5,500 মাইনাস করলাম, 54,500। তো 2014 সালে 60,000 থেকে 11,000 মাইনাস করতে হবে। ঠিক আছে, 11,000 মাইনাস করতে হবে পুঞ্জীভূত অবস্থায়। এই যে আমরা পুঞ্জীভূত অবস্থায় 11,000 টাকা, এটা মাইনাস করে দিতে হবে, দিলে 49,000 টাকা হয়ে গেল। এরপর 5 নম্বর প্রশ্ন এবং আজকের জন্য সর্বশেষ প্রশ্ন। ঠিক আছে, এটা ঢাকা বোর্ড 2019-এ এসেছিল। ঠিক আছে, এটা ঢাকা বোর্ড 2019-এ এসেছিল। কি বলেছে দেখো, তামিম এন্টারপ্রাইজ 2015 সালে 1 জানুয়ারি তারিখে 4 লাখ টাকার মূল্যের একটি মেশিন ক্রয় করেন। মেশিনটির বহন ব্যয় ও সংস্থাপন ব্যয় যথাক্রমে 10,000 এবং 20,000 টাকা। তোর বহন খরচ 10,000, সংস্থাপন খরচ 20,000 টাকা। মেশিনটির অনুমিত আয়ুষ্কাল 5 বছর, ভগ্নাবশেষ মূল্য 40,000 টাকা। ওকে, ঠিক আছে। মেশিনটির উপর ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবশ্যই ধার্য করার সিদ্ধান্ত গৃহীত হয়। তাইলে ক্রমহ্রাসমান বললেও ভগ্নাবশেষ মূল্য দেখতে হয় না, ক্রমহ্রাসমান করলে ভগ্নাবশেষ মূল্য দরকার হয় না, কারণ অবশ্যই নির্ণয় করার সময় ভগ্নাবশেষ মূল্য লাগে না। ঠিক আছে, শুধু দেখতে হবে মেশিনের ক্রয় মূল্যটা, মোট ক্রয় মূল্য কত হবে। তো ক নম্বর প্রশ্ন বলছে অবশ্যয়ের হার ও প্রথম বছর অবশ্যই নির্ণয় করো। তো অবশ্যয়ের হার আমরা জানি, মোট 100%কে আয়ুষ্কাল দ্বারা ভাগ করবো, 2 দিয়ে গুণ করবো। তো 100%কে আয়ুষ্কাল কত, 5 বছর আছে, 5 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে গুণ করলাম, 40%। তো এখন প্রথম বছরের অবশ্যই তো মোট খরচ হয়েছে কত, 4,10,000 আর 20,000, 4,30,000।
তাহলে 30,000-এর 40% 1,72,000 টাকা। ওকে, ক নম্বর প্রশ্ন হয়ে গেছে। খ নম্বর বলছে প্রথম 2 বছরের জন্য পঞ্জীভূত হিসাব তৈরি করো। পঞ্জীভূত হিসাব একটা করেই ঘর যাবে, তাই না? একটা করে এন্ট্রি যাবে। তো পঞ্জীভূত হিসাব প্রথম এখানে বিবরণী করে তাহলে অবশ্যই আসবে পঞ্জীভূত কি ক্রেডিট 1,72,000। দ্বিতীয় বছরের অবচয় কত আসবে? এই যে 4,30,000 থেকে 1,72,000 টাকা মাইনাস করে যে টাকা আসবে তার 40% করলে আসবে 1,03,200 টাকা। ঠিক আছে, 1,03,200 টাকা। এটি হলো দ্বিতীয় বছরের অবচয়। ওকে, গ নম্বর প্রশ্ন বলছে প্রথম 2 বছরের জন্য মেশিং হিসাব ও অবচয় হিসাব প্রস্তুত করো। তো মেশিং হিসাব তৈরি করে নিই। ওই যে আমরা একটা প্রশ্ন মেশিং করে আসছিলাম না, দেখো ওইটা কিন্তু এভাবে করে নিবা, এখানে দেখে নাও। তো 2015 সালের 1 জানুয়ারি মেশিং হিসাব, যেহেতু মেশিং হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট করেছিলাম, তাহলে বিবরণী করে নগদান হিসাব আসবে। তো টাকাটা ডেবিট করে বসবে, এইটা বসলো 4,30,000 টাকা। ওকে, কিন্তু 2016 সালে তো আর মেশিন ক্রয় করিনি, তাহলে 2015 সালের মেশিনটাই 2016 সালে আসবে। এটা ব্যালেন্স বিডি হিসেবে সরাসরি জেরে করে 4,30,000 দেখবো। এরপর 17 সালেও তাই হবে, 18 সালেও ব্যালেন্স বিডি দিয়েই দিতে হবে। ঠিক আছে, 17 সালেও ব্যালেন্স বিডি দিয়েই ওইভাবে সরাসরি জেরে করে দিতে হবে, 18 সালেও ব্যালেন্স বিডি দিয়ে জেরে করে দিতে হবে। ঠিক আছে, পরবর্তী বছরে তারপরে যদি কোনো বছরে কেনে তাহলে সেগুলো অ্যাড হবে ওইভাবে। বুঝতে পারছো? তো এই হলো কাহিনী। মেশিং হিসাব গেল, তারপর অবচয় হিসাব তৈরি করতে বলছিল। তো অবচয় হিসাবে 2টা করে এন্ট্রি আসে জানি, পঞ্জীভূত অবচয় আয় সারাংশ, এইটা ক্লোজ 0 হয়ে যায়, পঞ্জীভূত অবচয় আয় সারাংশ ক্লোজ 0 হয়ে যায়। ঠিক আছে, এই ছিল দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ পদ্ধতির অবচয় হিসাবের অঙ্কগুলো। আজকে ঢাকা বোর্ড 2019 থেকে 15 পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা রাজশাহী বোর্ড 19 থেকে 2015 পর্যন্ত আলোচনা করব। এইভাবে প্রতিদিন আমি পর্যায়ক্রমে কি করব, তোমাদের ওই প্রত্যেকটা বোর্ডের 19 সাল থেকে 15 সাল পর্যন্ত সকল প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আশা রাখি তোমরা আমার পাশেই থাকবে, সাথে থাকবে এবং তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।